লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে আজকে যেটা আমি বলছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেমের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দিয়ে আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট প্রবলেমটা আমরা সলভ করি যে মেথড দিয়ে, সেই মেথডটার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। এবার অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কি সেটা আমার ভিডিওতে আগে বলা আছে, তা সত্ত্বেও আমি একবার জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে আমাদের কাছে ধর একটা কোম্পানির কোনো ওনার রয়েছে, সেখানে তার হাতে চারটে জব আছে, ঠিক আছে। চারটে জব আছে, J1, J2, J3, J4। এবং তার জন্য সেই চারটে জবের জন্য আরবিট্রারিলি চারজন অ্যাপ্লাই করেছে, অর্থাৎ P1, ঠিক আছে, P1, P2, P3, P4। এলপিবিতে খুব ভালো একটা চ্যাপ্টার, এটা সবারই ভালো লাগা উচিত এই চ্যাপ্টারটার নিয়মগুলো। সেটা হচ্ছে J1, J2, J3, J4 এবং P1, P2, P3, P4, ঠিক আছে। এদিকে ধর জব রয়েছে, যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং সিমেট্রিক্যাল ব্যাপার থাকবে, তো অসুবিধা কিছু হবে না, যেদিকে খুশি জব আমি নিতে পারি। কোয়েশ্চেনে যা থাকবে সেরকমই। এদিকে ধর পার্সেন্স রয়েছে। এবার আমাদের দু রকম ম্যাট্রিক্স গিভেন থাকতে পারে, একটা হচ্ছে কস্ট ম্যাট্রিক্স, একটা হলো প্রফিট ম্যাট্রিক্স। একটা হলো কস্ট ম্যাট্রিক্স, একটা হলো প্রফিট ম্যাট্রিক্স, যে কোনো একটা গিভেন থাকতে পারে। 90% কেসে আমাদের কস্ট ম্যাট্রিক্স গিভেন থাকে, কস্ট ম্যাট্রিক্স। কস্ট ম্যাট্রিক্স মানে কি? কস্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা গিভেন থাকবে, সেটা ধর P1 ব্যক্তিকে যদি J1 জবে সে অ্যাসাইন করে, P1 ব্যক্তিকে J1 জবে অ্যাসাইন করলে আমি ধরলাম C11 টাকা তাকে পেমেন্ট করতে হবে। C11 টাকা তাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ কোম্পানি ওনারকে বা কোম্পানির যে টাকাটা যাবে P1 কে J1 এ অ্যাসাইন করলে, সেটা হচ্ছে C11। P1 কে J2 তে অ্যাসাইন করলে ধরলাম C12 টাকা যাবে, C13 টাকা যাবে, C14 টাকা যাবে, অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে। 21, 22, 23, 24, C31, C32, মানে হচ্ছে P3 কে যদি J2 তে অ্যাসাইন করি, অর্থাৎ P3 কে যদি J2 জব দিই, তাহলে C32 টাকা পেমেন্ট করতে হবে। এইবার ব্যাপারটা বোঝ, আমাদের টার্গেট কি থাকবে। এটা যেহেতু কস্ট ম্যাট্রিক্স, তাহলে যে ওনার সে কি করবে, সে নিজের দিকটাই ভাববে আগে, যে কোন পার্সনকে কোন জবে অ্যাসাইন করলে তাকে সবচেয়ে কম টাকা পেমেন্ট করতে হচ্ছে টোটালি, অর্থাৎ মিনিমাম কস্ট তার যাচ্ছে। অর্থাৎ ধরলাম P1 কে J3 তে, P2 কে J2 তে, P3 কে ধরলাম J1 এ, P4 কে ধরলাম কোনো একটা J4 এ অ্যাসাইন করলে আমাদের সবচেয়ে কম টাকা যাচ্ছে। সেই কাকে কোথায় অ্যাসাইন করলে সবচেয়ে কম টাকা তার পেমেন্ট করতে হবে, তার লাভটা সবচেয়ে বেশি হবে। টাকা পেমেন্ট করতে হচ্ছে কম মানে তার লাভটা সবচেয়ে বেশি, সেটা হবে, সেই জিনিসটা সে চাইবে। তার জন্য রেস্ট্রিকশন একটাই, সেটা হচ্ছে একটাই জবে একাধিক পার্সনকে অ্যাসাইন করা যাবে না, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একটা পার্সন ঠিক একটাই জব পাবে, একটা পার্সন ঠিক একটাই মাত্র জব পাবে, একাধিক জব পাবে না। আবার একাধিক জবে একাধিক পার্সন থাকবে না, অর্থাৎ 1-to-1 করেসপন্ডেন্স এখানে থাকবে। এরকম কোনো কথা নেই যে P1 কে J1 এ অ্যাসাইন করতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু P1 J1, J2, J3, J4 এর মধ্যে যে কোনো এক জায়গায় অ্যাসাইন হতে পারে, কিন্তু P1 যেখানে অ্যাসাইন হবে, P2, P3, P4 অন্য জায়গায় হবে বাকিগুলোর মধ্যে। এইরকম একটা রেস্ট্রিকশন নিয়ে আমাদের কি করতে হবে না, তোর মিনিমাম কস্টটা বের করতে হবে। এটা হচ্ছে কস্ট ম্যাট্রিক্স দেওয়া থাকলে কি করব। প্রফিট ম্যাট্রিক্স দেওয়া থাকলে কি করব সেটার নিয়ম আমি পরে বলবো। আগে কস্ট ম্যাট্রিক্স রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার প্রবলেমগুলো এসেছে পরীক্ষাতে, সেগুলো আমি আলোচনা করি। এর নিয়মগুলো আমি প্রত্যেকটা অঙ্ক ধরে না বোঝালে তোরা বুঝতে পারবি না, তোদের অসুবিধা হবে যদি থিওরিটিক্যালি নিয়মটা বলি। একদম একটা অঙ্ক আমি প্রথমে বেসিক লেভেল দিয়ে শুরু করছি। ফার্স্ট যে প্রবলেমটা আমাদের আছে সেটা হচ্ছে এই প্রবলেমটা। এটা এসছে আমাদের 2020-তে, একটা এমসিকিউ দিয়েছিল। তো এমসিকিউ দিয়েছিল মানে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মেথডটা সাবজেক্টিভ প্রবলেমের জন্য অনেকটাই বড়, কিন্তু এমসিকিউ দিয়েছে মানে আশা করছি ছোটই হবে।
তো ফার্স্ট যেটা করতে হয়, এখানে জব রয়েছে, এখানে মেশিন রয়েছে, ঠিক আছে? জব আর পার্সনই থাকবে এরকম কোনো মানে নেই। আমি যেটা জাস্ট একটা কনসেপ্ট বললাম, যে এরকম কনসেপ্টের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রবলেম করে থাকি। অ্যাসাইনমেন্ট কথাটার অর্থ এসছে অ্যাসাইন, কাকে কোথায় অ্যাসাইন করছি, কোন পার্সনকে কোন জবে অ্যাসাইন করে সবচেয়ে কম খরচ আমার পড়ছে, ঠিক আছে? এখানে ধরো জব আর মেশিন রয়েছে, জব আর মেশিন, কোন মেশিনে কোন জব করলে, ঠিক আছে, কোন মেশিনে কোন দিয়ে কোন কাজটা করলে সবচেয়ে কম টাকা খরচা পড়বে, সেরকম একটা ব্যাপার কনসেপ্ট এখানটাতে এই প্রবলেমটার জন্য। খুব ভালো করে মেথডটা বুঝবি, নিজেরাই করতে পারবি। তো প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে একবার একটু লিখে নিতে হবে। ম্যাট্রিক্সটাকে একটু লিখে নিতে হবে। ম্যাট্রিক্সটাকে খোপ খোপ করা থাকলেও করবি না তোরা, জাস্ট একটা বক্স করবি তাহলেই এনাফ। ভিতরের সংখ্যাগুলো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4, 4, 6, এটা দেওয়া আছে। তো নিয়মটা দেখ, ফার্স্ট যেটা তোরা করবি সেটা হচ্ছে সাবট্রাক্টিং। ভালো করে বুঝবি, সাবট্রাক্টিং the minimum element of each row from the যে মেথডটা আমরা করছি এই মেথডটার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড, ঠিক আছে? এবং এই মেথডটা যদি 10 ইয়ার স্কুলে দেখিস তাহলে দেখবি যে প্রায় একটা ইয়ার অন্তর অন্তর অ্যাসাইনমেন্ট প্রবলেম এসছে, এবং বাকি ক্ষেত্রে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এসছে। কিন্তু এই মেথডটা অ্যাসাইনমেন্ট প্রবলেম ছাড়া ট্রাভেলিং সেলসম্যান করাই যাবে না। ট্রাভেলিং সেলসম্যান এবং অ্যাসাইনমেন্ট প্রবলেম দুটো ইন্টারলিঙ্ক পুরোপুরিটাই। শুধুমাত্র লাস্ট লাইনে গিয়ে ট্রাভেলিং সেলসম্যানের জন্য অন্যরকমভাবে অ্যান্সারটা বার করতে হয় লাস্ট লাইনে, বাকি ফার্স্ট টু লাস্ট পুরো হাঙ্গেরিয়ান মেথডে চলে। তাই কেউ যদি ভাবে যে অ্যাসাইনমেন্ট প্রবলেম তো গ্যাপে গ্যাপে এসছে, প্রতিনিয়ত আসেনি, তো সেটা ভাবলে হবে না, কারণ অ্যাসাইনমেন্ট প্রবলেমের উপরই পরের চ্যাপ্টারটার পুরো রয়েছে। Subtracting the minimum element of each row from the all elements of that row, অর্থাৎ প্রত্যেকটা রো এর প্রথমে মিনিমাম এলিমেন্টটাকে খুঁজে বার করতে হবে। প্রতিকটা রো এর মিনিমাম এলিমেন্টটাকে আগে দেখে নিতে হবে কোনটা। যেমন ফার্স্ট রো এর ক্ষেত্রে হচ্ছে 4, দুটো 4 আছে, দুটো 4ই মিনিমাম মানে 4। পরের রোতে যে সব মিনিমাম হচ্ছে 7, তারপরের রোতে মিনিমাম হচ্ছে আবার 4, ঠিক আছে? তো মিনিমাম এলিমেন্টটা আমাকে খুঁজে বার করতে হবে, এবং খুঁজে ওই রোর বাকি এলিমেন্ট থেকে মানে সবকটা এলিমেন্ট থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে 4, 4টা যে মিনিমাম এলিমেন্ট, তাহলে সেই 4 থেকে যদি আবার 4ই বিয়োগ করি তাহলে 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, ঠিক আছে? তারপর এটা যেমন 10, মানে 7টা হচ্ছে মিনিমাম, তো 7টা দিয়ে যদি বাকিগুলোকে বিয়োগ করি তাহলে কি হবে, এটা 3, 10 থেকে 7 বিয়োগ করলে 7 থেকে 7 বিয়োগ করলে 0, এটা 4। এবার 4 মিনিমাম, তার মানে 4টা বিয়োগ করলে 0, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এবং 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে এই যে এইরকম ভাবে একটা নতুন ম্যাট্রিক্স ফর্ম করবে, ঠিক আছে? সেটা নতুন করে লিখতে হবে আরো নিচে। তাহলে বল, 4, 4, 6, তার মানে হচ্ছে 0, 0, 2। তারপর হচ্ছে 7 মিনিমাম, তাহলে 3, 0, 4। তারপরের মিনিমাম এলিমেন্ট হচ্ছে 4, বাকি এলিমেন্টগুলো কত, 4, 5, 12, তার মানে হচ্ছে 4 থেকে 4 বিয়োগ করে 0, 5 থেকে 4 বিয়োগ করে 1, 12 থেকে 4 বিয়োগ করে 8। এবং অবভিয়াসলি পজিটিভ ডিফারেন্সগুলো নেবো, বড় থেকে ছোটই বিয়োগ করবো, কখনোই ছোট থেকে বড় এখানে বিয়োগ হবে না, ঠিক আছে? পজিটিভ গুলোই হবে, ঠিক আছে? এখানে তোরা চাইলে লিখতে পারিস যা আছে। এবার আমাদের যেটা কাজ হবে,
সেটা হচ্ছে সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট অফ ইচ কলাম। প্রথমে অলওয়েজ বলবো প্রথমে রো তারপর কলাম, উল্টো করবি না, উল্টো করে আমি দেখেছি অ্যান্সার মেলেনি। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই উল্টো করে সবাই জিজ্ঞাসা করতে হবে, তারপর দেখি যে না অ্যান্সার মেলে না। হাঙ্গেরিয়ানের মেথডে প্রথমে রো বলা আছে তারপর কলাম বলা আছে, সেটাই করতে হবে। উল্টো করলে মনে হতেই পারে যে কলাম রো তো একই ব্যাপার ঘটবে, ঘটবে না, সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। আগের ওই করতে হবে। From the all elements of that column. এবার কলাম মানে নতুন যে রিভাইসড ম্যাট্রিক্সটা বা আপডেটেড যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, রো থেকে রো এর মিনিমাম এলিমেন্টগুলো বিয়োগ করে, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের যে মিনিমাম এলিমেন্ট সেটা বিয়োগ করতে হবে ওই কলামের বাকি এলিমেন্টগুলো থেকে। তো এখন দেখতে পাচ্ছি যে প্রথম কলামে 0 3 0 আছে। এবার কোনো কলামে যদি 0 চলে আসে বাই চান্স, কোনো কলামে যখনই 0 চলে আসবে 0টাই মিনিমাম এলিমেন্ট হবে, কারণ বাকি এলিমেন্টগুলো তো পজিটিভ। ফলে 0 থাকলে 0 দিয়ে বিয়োগ হবে এবং তাতে কোনো চেঞ্জ কিছু হবে না। 0 থেকে 0 বিয়োগ হবে, 3 থেকে 0 বিয়োগ হবে, 0 থেকে 0 বিয়োগ হবে, অর্থাৎ যা আছে হুবহু সেটাই থেকে যাবে। এটাও তাই, একটা জিরো, অ্যাটলিস্ট একটা জিরো যদি কলামে চলে আসে তার মানে কলামটা ইন্টারচেঞ্জ থেকে যাবে, সরি আনচেঞ্জ থেকে যাবে। শুধুমাত্র এই কলামে 0 নেই, এই কলামটা চেঞ্জ হবে, কারণ এই কলামের মিনিমাম এলিমেন্ট হচ্ছে 2। সেই 2 দিয়ে বাকি মানে সবকটা এলিমেন্টকে বিয়োগ হবে, অর্থাৎ এটা 0 হয়ে যাবে, 4 থেকে 2 বিয়োগ করে 2 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এবার ইন কেস যদি রো এর কাজটা করার পর দেখি যে প্রত্যেকটা কলামেই 0 চলে এসছে অন্তত একটা করে, তার মানে পরের স্টেপটা কেউ যদি না করে তাতে কোনো অসুবিধাই হবে না, কিন্তু আমি বলবো পরের স্টেপটা কর, কারণ হাঙ্গেরিয়ান মেথডে বলা আছে যে মিনিমাম এলিমেন্টগুলো বিয়োগ করা হয়েছে কলাম থেকে। ফলে সেই মেথডটা যে তোরা জানিস সেটা দেখানো উচিত। ধর এখানেও কোথাও একটা 0 চলে এসেছিল, তাহলে আমাকে পরের যে স্টেপটা করলে একই ম্যাট্রিক্স আবার পাবো, কিন্তু তাও সেই ম্যাট্রিক্সটা তোরা করেই দেখা। এতদূর বোঝা গেছে কি সবার? 03 হ্যাঁ এটা আনচেঞ্জ থাকলো, 0 0 1ও কোনো চেঞ্জ হবে না। 2 4 8, 2 4 8, 2 মানে 0, 2 মানে 0 মানে 2 থেকে 2 বিয়োগ হয়েছে, 4 থেকে 2 বিয়োগ হয়েছে, এটা হচ্ছে আমাদের হলো। এইবার আমাদের মেন কাজ, এই স্টেপটা ভালো করে বুঝবি, আগের ভিডিও যদি যাদের দেখা আছে তারা জানিস, কিন্তু আমি তাও একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইখানটা মাথায় রাখবি, আমাদের যেটা করতে হবে এই যে প্রত্যেকটা রো কলামে দেখ বিভিন্ন রকম 0 এসছে বিভিন্নভাবে, তো সেই 0গুলোকে কিছু লাইন টেনে কভার করতে হবে। যেমন ধর এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 আছে, এই 0গুলোকে কিছু ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লাইন টেনে কভার করতে হবে। রেস্ট্রিকশন একটাই, কোনো কোনাকুনিটা লাইন টানা যাবে না, ব্যাকাতারা লাইন টানা যাবে না, মানে একদম হরাইজন্টালি অথবা ভার্টিক্যাল লাইন টেনে 0গুলোকে কভার করতে হবে। প্রত্যেকটা 0কে একটা 0 যেন বাদ না যায়। এবং এখানে মানে তোর টুইস্ট একটাই, সেটা হচ্ছে সবচেয়ে কম সংখ্যক লাইন দিয়ে কভার করতে হবে, সবচেয়ে কম সংখ্যক লাইন দ্বারা কভার করতে হবে, এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। সবচেয়ে কম সংখ্যক মানে মাথায় রাখবি যে 0 যেখানেই থাকুক না কেন, 3টে রো 3টে কলাম আছে মানে
তিনটে রো তিনটে কলাম আছে, মানে তিনটে বরাবর যদি তুই দাগ টেনে দিস তাহলে তো সবকটা এলিমেন্টই কভার হয়ে গেল, ফলে জিরো তো এমনিতেই কভার হয়ে গেল। তাহলে তিনটে রো বা তিনটে কলাম যেখানে আছে 3x3 এর ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটে লাইন টানলে তো এমনিতেই কভার হয়ে যাবে সবাই। তো সেটা তো আমাদের বড় কথা নয়, তাহলে আমাদের মেথডটা করার কি দরকার? তাই আমাদের টার্গেট থাকবে সবচেয়ে কম কতগুলো লাইনে। যদি দেখি যে তোর এরকম ভাবে ভাবার চেষ্টা কর, একটুখানি আমি জিনিসটা বলি। এখানে ধর তোর কাছে জিরো নেই, এটা ধর 5 আছে, এটা ধর 6 আছে, যা খুশি থাকুক, জিরো বাদ দিয়ে যা খুশি আছে, মনে মনে ভাব। এবার সেটা যদি হতো তাহলে আমি উপরে তার মানে তিনটে জিরো আছে, এই তিনটে জিরোকে আমি এই একটা লাইন দিয়ে কভার করতে পারি, আবার এরকম তিনটে লাইন দিয়েও কভার করতে পারি উপরে তিনটে জিরোকে। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সবচেয়ে কম কটা লাইন দিয়ে কভার করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই তিনটে নিলে হবে না, এই একটা লাইন দিয়ে কভার করা যাচ্ছে মানে একটাকেই নিতে হবে। তাই এদিক থেকে খুব কনসাস থাকতে হবে। এটা বেসিক প্রবলেম বলে এটাতে অসুবিধা হবে না, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে সবচেয়ে কম সংখ্যক লাইন দিয়ে কভার করা। ঠিক আছে? 3x3 ম্যাট্রিক্সকে অলওয়েজ তিনটে লাইন টানলে কভার হয়ে যাবে সবাই, সেটা তো আমাদের বড় কথা নয়। ঠিক আছে, আমাদের সবচেয়ে কম দিয়ে করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি যদি প্রথমে সবচেয়ে বেশি লাইন যেখানে আছে সেটা কভার করে নেব। ঠিক আছে, কভার করে নেওয়ার পর এখানে একটা জিরো, এখানে একটা জিরো, তার মানে কিচ্ছু করার নেই, আমাদের এখানে পুরোটাই তিনটে লাইনের কম করাই যাবে না। তিনটে লাইনের কম কিন্তু এখানে জিরো কভার করা যাচ্ছে না, তার মানে তিনটে লাইন চলে এসেছে। আমাদের এটাই টার্গেট থাকবে, সবচেয়ে কম দিয়ে করব, কিন্তু টার্গেট থাকবে তিনটেই যেন আসে করতে করতে। ব্যাপারটা আমি পরের অঙ্কে ভালো করে বুঝতে পারবি, এখানে পরের স্টেপ আর করতে হচ্ছে না বলে বোঝা যাচ্ছে না, লেট ফিট নয়। তাহলে এখানে লিখি আর the number of lines required to required cover all the zeros, the number of lines required to cover all the zeros equals to কত? তিনটাই এসছে, এবং তিনটে হচ্ছে তোর সবচেয়ে কম তিনটেই এসছে, কারণ তিনটের কম দিয়ে করা যাবে না, তিনটের কম যেটা নিবি এটা বাকি থেকে যাবে, নয়তো এটা বাকি থেকে যাবে। তিনটের সব করে কভার করতে গেলে তিনটেই লাগছে, যেটা অর্ডার অফ দি ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু অর্ডার অফ দি ম্যাট্রিক্স। স্যার এখানে লম্বলম্বিও তো তিনটেই হচ্ছে। হ্যাঁ, যেভাবে নিবি তিনটেই হবে, শুধু কোনাকুনি করা যাবে না, হয় লম্ব মানে লম্বালম্বি অর্থাৎ ভার্টিক্যাল অথবা হরিজন্টাল, যে কোনো দুটো যে কোনো করা যাবে। ঠিক আছে, তার মানে এরকম নয় যে কেউ একটা হরিজন্টাল টেন্স মানে তাকে সবগুলো হরিজন্টালি করতে হবে, সে একটা ভার্টিক্যালও নিতে পারে, কোনো অসুবিধা নেই, এইসবে কোনো রেস্ট্রিকশন নেই। তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম যেহেতু এটা এমসিকিউ টাইপের ছিল, তো প্রথমেই তিনটা দাগ এসে গেছে, অর্থাৎ অর্ডার অফ দি ম্যাট্রিক্সের সঙ্গে সমান আসছে, কিন্তু সবসময় সেটা আসে না, সাবজেক্টিভ প্রবলেমের ক্ষেত্রে প্রথমেই তিনটে দাগ চলে আসবে না, সেখানে দুটো আসবে, একটা আসবে, এরকম আসবে। সেটাকে তিনটে দাগ যাতে আসে সেই কাজ করতে হবে, ফার্দার ক্যালকুলেশন রয়েছে, সেটা আমি পরের অঙ্কে শেখাচ্ছি। অর্ডার অফ দি ম্যাট্রিক্স, দেয়ারফোর অপটিমালিটি হ্যাজ বিন রিচড, অর্থাৎ এখান থেকে যে সলিউশনটা পাবো সেই সলিউশন থেকেই আমরা বলতে পারবো যে কস্টটা আমাদের মিনিমাম হবে। অপটিমালিটি হ্যাজ বিন রিচড। এইবার আমাদের যেটা করতে হবে, অপটিমাল সলিউশনটা বের করতে হবে। তার জন্য একটা হেডিং দিয়ে নিবি, সেটা হচ্ছে অপটিমালিটি টেস্ট। ঠিক আছে, এখান থেকে এবার আমাদের অপটিমাল সলিউশনটা বের করতে হবে। কি করে বের করে দেখ, প্রথমে টেবিলটা আঁকবি আর একবার, মানে প্রথম টেবিলটা নয়, লাস্ট টেবিলটা থেকে শুধুমাত্র জিরো যেগুলো যেগুলো আছে, অনলি জিরোগুলো নিয়ে টেবিলটা আঁকবি। জিরো কোথায় কোথায় আছে দেখ, লাস্ট টেবিলে উপরে তিনটে জিরো, তারপর সেকেন্ড রো এর মাঝখানে একটা, ওদিকে ফার্স্টে একটা, অনলি জিরোগুলো তুলবি। ঠিক আছে, জিরো 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 জিরো
0, অন্য কোনো সংখ্যা নিবি না কিন্তু। এখানে হচ্ছে এটা m1 m2 m3 j1 j2 j3। এলপিপির অঙ্ক করতে ভালো লাগবে, কিন্তু প্রবলেম একটাই হবে, এলপিপির অঙ্ক কিন্তু লেন্দি হয়। লেন্দি বলতে তোর দেখতেই পাচ্ছিস এমসিকিউর জন্য কতটা খাটতে হচ্ছে। ঠিক আছে, যদি আমরা স্টেপ মানে তো বাদ দেওয়ার কিছু নেই, বাদ দিলে ভুল হবে, এরকমই কিন্তু হাতে প্রচুর স্পিড রাখতে হবে এলপিপির অঙ্ক, নাহলে কিন্তু জানা অঙ্ক ছেড়ে আসতে হবে। এলপিপি ইয়েতে কিন্তু টাইম লাগে। যাই হোক, দেখ এইবার আমাদের করতে হবে জিরোগুলোকে কোনটাকে নেব আর কোনটাকে ছাড়বো। প্রত্যেকটা জে এর করেসপন্ডিং একটাকে মানে একদম একটাই জিরো নেওয়া যাবে। প্রত্যেকটা জে এর করেসপন্ডিং একটা মাত্র জিরো নেওয়া যাবে। তার জন্য জিরো কিছু চুজ করতে হবে, কিছু বাদ দিতে হবে। কাকে প্রথমে চুজ করব? প্রথমে চেষ্টা করব যে জে এর করেসপন্ডিং, ধর এখানে একটা জিরো আছে, সেই জিরোর রোতেও কোনো জিরো নেই আর কলামেও আর কোনো জিরো নেই, তাহলে সেই জিরোকে তোমাকে নিতেই হবে। প্রত্যেকটা জিরোর করেসপন্ডিং একটা জিরোকে নিতেই হবে। যেমন দেখতে পাচ্ছিস এবার যে জে থ্রি করেসপন্ডিং যে জিরোটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করতেই হবে, কারণ জে থ্রি করেসপন্ডিং আর কোনো জিরো নেই, তাকে নেওয়া ছাড়া কোনো গতি নেই। জে টুর করেসপন্ডিং একটাই জিরো আছে, তাকে নিতেই হবে। তাহলে এটাকে যখন এটাকে নিচ্ছি তখন আর এটাকে নেওয়া যাবে না, এটাকে যখন নিচ্ছি আর এটাকে নেওয়া যাবে না। একই রোতে এবং কলামে একাধিক জিরো চুজ করা যাবে না। কোনো রোয়ের একটা জিরো চুজ করে ফেললে বাকি ওই রোয়ের মানে এবং ওই কলামের বাকি জিরোগুলোকে কেটে দিতে হবে, সেগুলো আর নেওয়া যাবে না। সেগুলো নেওয়া মানে হচ্ছে একই জবে একাধিক পার্সেন্ট অ্যাসাইন হয়ে যাওয়া, এবং একই জবে যখনই একাধিক পার্সেন্ট অ্যাসাইন হয়ে যাবে অন্য জব ফাঁকা থেকে যাবে, সেখানে কাউকে অ্যাকোমোডেট করা হয়নি। ঠিক আছে, আচ্ছা, আমি না এই জায়গাটা বুঝতে পারলাম না, এই জিরো নেওয়ার জায়গাটা। আমি তো প্রথম যে দুটো জিরো আছে M1 M2 তে, আমি তো ওই দুটোও নিতে পারি, তাহলে যে J3 আর J2 এরটা কেন মানে হলো, এটা আমি বুঝতে পারলাম না। মানে ওইদিকে ওইদিকে আর কোনো শূন্য থাকবে না, এটা মানে এই জায়গাটা আমার ক্লিয়ার হলো না। ব্যাপারটা বোঝ, আমি আরেকবার বলি। J1 J2 J3 M1 M2 M3 0 0 0 0 এটা আছে আমার কাছে। এখন আমি যদি এটাকে নিতাম, তাহলে আমি এটা কেটে চলে যেত, এটাও আর নেওয়া যাবে না। একই রোতে একাধিক জিরো নেওয়া যাবে না। একই রোতে একাধিক জিরো নেওয়া মানে হচ্ছে, এই জিরো সিলেক্ট করা মানে হচ্ছে তুই J1 কে এটাও ধর নিলি, তার মানে J1 কে M1-এও অ্যাসাইন করলি, M2-তেও অ্যাসাইন করলি। আমি তো প্রথমেই বলে দিয়েছি একটা জবে একজনই কাজ করবে এবং প্রত্যেকটা জবে একাধিক পার্সেন্ট কাজ করবে না। তার মানে তুই নিতেই পারিস, M1 নিলি, কিন্তু তাতে গন্ডগোলটা কি হলো, তাতে এটা কেটে গেল এবং J3 এর জিরোটাও কেটে যাবে। বিকজ তুই J3 কে তো আর এই জিরোটা দিতে পারিস না। J3 কে যদি M1 এর জিরোটা দিস, তার মানে M1 এ J3 আবার অ্যাসাইন হচ্ছে, J1 হচ্ছে J3 হচ্ছে, তার মানে হলো না এটা। এবার বাকি রয়েছে তোর এই জিরোটা ধর নিলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, J3 কোনো জব পেলো না, M3-র জব ফাঁকা থেকে গেল, M3-তেও কাউকে অ্যাসাইন করা গেল না। আচ্ছা ওই আচ্ছা। জন্য আমরা কি করব, যার করেসপন্ডিং মানে যে রোতে একটা জিরো আছে, যে প্রথম টার্গেট একটু ভালো করে বুঝি, যে রোতে একটাই জিরো আছে এবং ওই জিরোর কলমে আর কোনো জিরো নেই, প্রথমে তাকে নেব। যদি দেখি যে কলমে জিরো আছে কিন্তু রোতে আর কোনো জিরো নেই, তাহলেও তাকে আগে নেব, তারপর অন্যগুলো সিলেক্ট হবে। ঠিক আছে, যেখানে একাধিক জিরো আছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না, কারণ সেগুলো কেউ না কেউ সিলেক্ট হয়েই যাবে, কিন্তু যেগুলো একা রয়েছে তাকে তো নিতেই হবে। কথাটা কি বোঝা গেল? একা কে আছে তাকে দিয়ে সিলেক্ট করা শুরু করতে হবে, যার আধিক্য রয়েছে তার তো কেউ না কেউ ঠিক জুটে যাবে, কিন্তু যার একা আছে তাকে আগে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেছে সবার মেথডটা? এই এবার এখানে অ্যানসারটা কি 17? দেখছি যে কি আসে। এখানে লেখ, therefore the optimal assignment is J1 কে কোথায় অ্যাসাইন করলাম? M3 তে।
J1 assigned to M3, J2 assigned to M2, J3 assigned to M1. এবার অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্টটা নিতে হবে। দেয়ারফোর অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট ইকুয়ালস টু, যেটাকে বলা হয় মিনিমাম কস্ট। কোশ্চেনে মিন কস্ট চেয়েছে, এটাই হচ্ছে মিন কস্ট। কস্ট সবসময় মিনিমাম হবে, প্রফিট ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটা ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, কস্ট ম্যাট্রিক্সকে মিনিমাইজ করতে হয়, কারণ কস্ট মানে কি, তোর বেশ কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, পেমেন্টটা তুই সবসময় চাইবি কম করতে, লাভ বেশি করতে। তাই প্রফিট ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, প্রফিটটা যাতে ম্যাক্সিমাম আসে। আর কস্ট ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটাকে মিনিমাইজ করতে হবে। কি করে বুঝবো এটা কি হবে অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্টটা? তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, আমার এই জিরোটা সিলেক্ট, এখানে যে জিরোটা ছিল সেটা সিলেক্ট হয়েছে, তার মানে 4, এখানে জিরোটা সিলেক্ট হয়েছে, আর এখানে জিরোটা সিলেক্ট হয়েছে। এই জিরোতে মেন প্রবলেমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগফলই হচ্ছে মেন কস্ট। যে যে জিরোগুলো সিলেক্ট হয়েছে সেই জিরোগুলোর করেসপন্ডিং মেন প্রবলেমে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর সামটা হচ্ছে মিন কস্ট বা অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট। ঠিক আছে, কারণ যে জিরোগুলো সিলেক্ট হয়েছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি J3 যে M1 এ অ্যাসাইন হলো, J2টা M2 তে অ্যাসাইন হলো, M2 তে অ্যাসাইন হলো, J1টা M3 তে অ্যাসাইন হলো। এখন তার করেসপন্ডিং কত টাকা থেকে পেমেন্ট করতে হবে, কত খরচ হবে না কি হবে, সেটা তো আমাকে এই প্রথম ম্যাট্রিক্সে দেওয়া আছে। J3 যদি M1 এ যায় তার জন্য কত টাকা খরচ হবে সেটা তো আমি প্রথম ম্যাট্রিক্সে দেওয়া আছে, তাই প্রথম ম্যাট্রিক্স থেকে সংখ্যাগুলো নিয়ে যোগ করে দিতে হবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, কে বুঝতে পারিসনি বল। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল বল, তাড়াতাড়ি বল। 7, ছয় 6 আর 4। 6 7 4। 6 7 4, পরপর প্রথম থেকে শুরু করবি, 6 7 4। আরবিট্রারি করবি না, কারণ বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। অ্যান্সার ইউনিট লিখবি। আচ্ছা তো কত দাদা, হয়েছে? হুম 17 হবে। শোনো না, বলছি কি বল। তুমি যেমন এখানে J1 থেকে M3 তে নিয়েছো, J2 থেকে M2 তে আর J3 থেকে M1 এ নিয়েছো, যদি আমি লেখার সময় ওটা M1 টা না, J3 কোনো তে যায়, অসুবিধা নেই। অসুবিধা নেই তো? না, আচ্ছা, ঠিক আছে, উল্টো লেখা যায়, এতে কোনো অসুবিধা নেই, একই তো ব্যাপার। ঠিক আছে, এই প্রশ্নগুলো যেগুলো করছি সেগুলো খুবই কমন প্রশ্ন, প্রত্যেকবারই যখন করাই তখনই এই কোয়েশ্চেনগুলো ওঠে, যে উল্টো লিখলে অসুবিধা আছে কিনা। কোনো অসুবিধা নেই, শুধু উল্টো কোথায় প্রবলেম হতে পারে, রো আর কলামের যখন এই ক্যালকুলেশনটা করেছি, রো এর ক্যালকুলেশনই আগে করতে হবে। ঠিক আছে, আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে রো কলামে একই তো ব্যাপার হবে, কলামটাকে করে দিই, কিন্তু অ্যান্সার না মিললে কিন্তু আমি জানি না। যাই হোক, তাহলে অপশন 2 ইজ কারেক্ট। এতক্ষণ ধরে একটা এমসিকিউ হলো, তার মানে আশা করছি, কিন্তু চিন্তা নেই, এটা অ্যাসাইনমেন্ট প্রবলেমটা এমসিকিউতে দিয়েছে বলে এত বড় হলো, অন্যগুলো অত বড় হয় না, এলপিপির অন্য প্রবলেমগুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাও বলবো এলপিপি কিন্তু যথেষ্ট লেন্দি প্রসেস, তাই হাতে স্পিড রেখে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। সব কমন পাবি, কিন্তু টাইমটা কিন্তু খুব ভাইটাল ওখানে। মেথড সবার বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, কেউ না বুঝতে পারলে কিন্তু রেসপন্স করবি, পরের অঙ্ক বুঝতে আবার অসুবিধা হয়ে যাবে। নেক্সট, আবার জব এবং মেশিনের একটা প্রবলেম দিয়েছে। সাধারণত 3x3 প্রবলেম সাবজেক্টিভে কখনোই দেয় না সচরাচর। ঠিক আছে, 3x3 প্রবলেম সাবজেক্টিভ প্রবলেমে দেয় না, একটু 4 4x4 5x5 এই ধরনের প্রবলেম দেয়। ওই দেখো, এটা এখন করা যাবে না, এটা আমি এখন বলিনি। 4টে রো আছে, 4টে কলাম আছে, 3টে রো আছে, 3টে রো 4টে কলাম, এটার কাজ অন্য হবে, এটা পরে বলবো।
তার আগে দেখ এত ছোট অঙ্ক, ছোট আর কি হবে, এটা করতে কতক্ষণ লাগবে বলো তো? একটু বড় না করলে হবে না, বুঝতে পারবি না নাহলে। দি অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট ফ্রম দি ফলোইং কস্ট ম্যাট্রিক্স, ঠিক আছে শুরু কর। দেখি দাঁড়া তাহলে আর কিছু, ঠিক আছে একটু ছোট থেকেই শুরু কর, প্রথমে বড় অঙ্ক দিলে তোদের অসুবিধা হয়ে যাবে। 2016 দেখ, সব অঙ্কই করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ফাইন্ড দি ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে মানে অ্যাসাইনমেন্ট অপটিমাল কস্টটা ফাইন্ড করতে হবে। তো শুরু কর এখান থেকে। সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট, এটা 2016 প্রবলেম। স্যার এগুলো কি অ্যারো দেওয়ার পর লিখতে হবে? নাহলে শুধুমাত্র হুট করে করতে গিয়ে কি নতুন ম্যাট্রিক্সটা পেলি, ওটা তো লিখতেই হবে, এই দুটো কথা তো লিখতেই হবে, যা যা লিখিয়ে দিচ্ছি তার বাইরে কিছু লিখতে হবে না, কিন্তু এই কটা কথা লিখতে হবে। এত বড় লিখতে হবে না, ছোট করে লিখলে হবে না? ছোট করবি কি এখানে, সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দি আদার, মানে অল এলিমেন্টস অফ দ্যাট রো। এটা ছোট কি, ফ্রম দি অল এলিমেন্টস অফ দ্যাট রো কি করবো, এটুকুনে লিখলে সাবট্রাক্ট দি মিনিমাম এলিমেন্ট, এটা কি হলো কথাটা, কিছুই বাদ দিলে অসম্পূর্ণ হয়ে যাবে কথাটা। Subtracting the minimum element of each row from the all elements of that row. এখানে কোনো কথাই যদি বাদ দিই কথাটাই অসম্পূর্ণ হয়ে যাবে, মিনিংটা দাঁড়াবে না। সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট অফ, তাও তো আমি কম লেখাচ্ছি, বই ঠইয়ের দেখবি বইয়ের লেখা গাদাখানিক লিখে ইতিহাস রচনা করেছে। সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট, আমি ঠিক যেটুকুনি দরকার ওইটুকুনি বলছি, এর কম লেখা যাবে না। সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দি অল এলিমেন্টস অফ দ্যাট রো, কর এবার। 4x4 আছে, প্রথম রো এর মিনিমাম এলিমেন্ট, প্রথম রো এর মিনিমাম এলিমেন্ট সেটা হচ্ছে 10, প্রথম রো মিনিমাম এলিমেন্ট হচ্ছে 10। কোয়েশ্চেন কিন্তু খাতায় লিখে শুরু করবি, ঠিক আছে এই কোয়েশ্চেন কিন্তু যখন পরীক্ষা করবি আগে খাতায় টুকে নিবি মেন গিভেন ম্যাট্রিক্সটা, তারপর কাজটা করবি। 10, তো 10 দিয়ে প্রত্যেকটাকে বিয়োগ করতে হবে, প্রথমটা 0 হয়ে যাবে, পরেরটা 2 হয়ে যাবে, পরেরটা 9 হয়ে যাবে, তারপরটা 1 হয়ে যাবে। 0 2 9 1, ঠিক আছে ক্যালকুলেশন খুব সিরিয়াসলি করবি, কনসাসলি করবি, কোন রকম কিন্তু একটা সংখ্যাও যদি একটা জাস্ট নাম্বার গন্ডগোল হয়ে যাবে পুরো খাটনিটা কিন্তু বেকার। লাস্ট পর্যন্ত করবি, কিছু না কিছু অ্যান্সারও হয়তো তুই পেয়ে যাবি, কিন্তু জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই খুব কনসাসলি করতে হবে। এলপিবির অঙ্ক খাটনির অঙ্ক, সামান্য বেখালিতে কিন্তু পুরো খাটনি জলে চলে যাবে। 0 2 9 1 হলো, তারপরে বল। তারপরের মিনিমাম এলিমেন্ট দেখতে পাচ্ছি আমি, পরের রো 5 হচ্ছে মিনিমাম এলিমেন্ট, তাহলে 5টাকে বিয়োগ করলে বল কত হবে, 0 5 2 3, 0 5 2 3, 5 দিয়ে বিয়োগ করলে 0 5 2 3, তারপর বল 11 মিনিমাম এলিমেন্ট, 1 3 2 0, 1 3 2 0, তারপরে মিনিমাম তারপরে এলিমেন্ট হচ্ছে 0 8, 7 3 1, 0 7 3 1,
0 7 3 1। এবার কলামের কাজটা করতে হবে। এবার কলামটা সাবট্রাক্টিং subtracting the minimum element of each column from the all elements of that column। তো এবার শুরু কর। তো 0 আছে এখানে, 0 দিয়ে বিয়োগ করলে সব যা আছে তাই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। প্রথম কলামটা প্রথমটা 0 0 1 0 আছে তাই থাকবে। প্রথম কলাম আছে হচ্ছে 0 0 1 0। তারপরের কলাম আছে হচ্ছে 2 5 3 7। 2 হচ্ছে মিনিমাম এলিমেন্ট দেখতে পাচ্ছিস, বিয়োগ করলে হচ্ছে 0 3 1 5। 0 3, যারা ভিডিও দেখেছিস তারা ওয়েট করবি এখনো। 0 3 1 5, দাগ কাটবি না আগে। 0 3 1 5, কারণ এখন যা আমি করাচ্ছি সেই একই নিয়মে কর, নাহলে কিন্তু করতে অসুবিধা হবে। 9 2 2 3, কারণ একাধিক বিভিন্ন রকম ভাবে দাগ টানা যায়, অসুবিধা কিছু নেই। অ্যান্সারও লাস্টের অ্যান্সার সেমও পাবো, কিন্তু মানে মিলিয়ে নেওয়া যাবে একই রকম ভাবে করলে। 9 2 2 3 কর। 2টা হচ্ছে মিনিমাম, তার মানে হচ্ছে 7 0 0 1। 2 দিয়ে বিয়োগ করলে 1 3 0 1। 0 আছে মানে যা আছে তাই হবে। দেখ সবার এটা এসছে? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের আবার এখানে লাইন টেনে কাটতে হবে, মানে পুরো জিরোগুলোকে কভার করতে হবে। লাইন টেনে টেনে জিরোগুলোকে কভার করতে হবে। তো কভার করতে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম এখানে সবসময় চেষ্টা করবি যেখানে বেশি জিরো আছে সেটাকে আগে কভার করে দেওয়া। তো বেশি জিরো এখানে আছে, এই প্রথম কলামে আছে, 3খানা জিরো আছে, সেটাকে আমি ধর কভার করে দিচ্ছি। প্রথম 3টে জিরো আছে, তাতে কি হয়, একটু সুবিধা হয় যে কম সংখ্যক লাইন দিয়ে অনেক সময় হয়ে যায়। তারপরে যেমন ধর এটাতে আছে, করলাম। কিন্তু এখানেও বাই চান্সলি অঙ্কটা একটু ছোট হয়ে গেছে, অঙ্কটা সাবজেক্টিভের জন্য অঙ্কটা ছোট হয়ে গেছে। এখানে 4টের কম লাইন দিয়ে কাটাই যাচ্ছে না। 4টের কম দিয়ে তোরা ভাবতেই পারবি না। এখানে একটা জিরো পড়ে আছে, এখানে একটা জিরো পড়ে আছে, সেটা যদি ধর জিরোটা এখানে থাকতো তাহলে একটা দিয়ে হয়ে যেত, 3টে দিয়ে হয়ে যেত। কিন্তু জিরো দুটো বিভিন্ন পজিশনে রয়েছে, এখানে আমরা কোনোভাবেই 3টে বা 2টো লাইন দিয়ে কভার করতে পারছি না। তো আমাদের 4টে লাইন এখানেও লেগে যাচ্ছে। আমি যে মেথডটা বোঝাতে চাইছি সেই মেথডটা এখানেও অ্যাপ্লাই করা যাবে না। বোঝা গেছে? 4টে লাইনই লাগছে, 4 কম করা যাচ্ছে না। তো এখানে লেখ, here the number of required to cover। তো দেখতেই পাচ্ছিস একটা এমসিকিউ এরও যা সাইজ ছিল এখানে সাবজেক্টিভ প্রবলেমেরও একই সাইজ মোটামুটি।
Here the number of lines required to cover all the zeros is equal to 4. আবার ম্যাট্রিক্সটার অর্ডারও কিন্তু 4 × 4 ম্যাট্রিক্স, এটা ফলে is equals to order of the matrix. যখনই দেখবো যে সবচেয়ে মিনিমাম নাম্বার অফ লাইন্স রিকোয়ার্ড টু কভার অল দি জিরোস ইজ ইকুয়াল টু অর্ডার অফ দি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, তখন বুঝে যাবো আমাদের অপটিম্যালিটি রিচ করে গেছে। অর্থাৎ এখন যে সলিউশনটা আমরা বার করবো ওই জিরোগুলোকে নিয়ে, সেই সলিউশনটাই আমাদের কাছে মিনিমাম কস্টটাকে দেবে। অর্থাৎ এরপরে আর কিছু এর থেকে কম আর কিছু কস্ট হতে পারে না ওই ম্যাট্রিক্সের পর। ইকুয়ালস টু অর্ডার অফ দি ম্যাট্রিক্স। Optimality has been reached. এবার অপটিমালিটি রিচ করেছে সেটা বুঝতে পেরেছি, অপটিমাল সলিউশন বার করতে হবে, তার জন্য অপটিমালিটি টেস্ট করতে হবে। লাস্ট টেবিলে জিরোগুলোকে নেব, অনলি জিরোগুলোকে, কোনো রকম সংখ্যা নেব না। এবং যে ইয়েগুলো ছিল, হেডিংগুলো সহ নেব, নাহলে বুঝতে অসুবিধা হবে। ABCD J1 J2 J3 J4 যা থাকবে সেটাই নেব। বলে ফাইল কোথায় কোথায় জিরো আছে, জিরো কোথায় কোথায় ছিল বল। তাড়াতাড়ি বল, কলাম ওয়াইজ বল দেখি। কলাম ওয়াইজ বলে J1 এরটা ছিল D তে, J2 এরটা ছিল A তে, এটা J3 কেমন এরটা কলাম ছিল। ওয়াইজ হলো? আরে কি হলো? আর কলাম কোনটাকে বলে ওটা আমি জানি না, আমি বলছি। মানে J1টা ওটা কলাম, তাহলে এটা হবে J2 তে। আরে ABCD রে, ও ABCD করে কিভাবে বলছে, আমি বুঝতে কোথায় বল, পেরেছি। এই লাইনে কোথায় কোথায় আছে বল, অত এই রকম লাইনে দুটো জিরো আছে আর একদম লাস্টের দুটো জিরো আছে। একজন বল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সিটা বাদ দিয়ে সব কটায় জিরো আছে। ব্যাস, এবার বাকি যেটু এটাতে বল। শুধু এতে জিরো আছে, তো এতে আছে, তারপর ডি আর সি তে আছে। এতে আছে, এইভাবে সুন্দর করে বল। আর যে তারপর এটাতে সিতে শুধু আছে। সি তে আছে। সি তে, হুম, ব্যাস এইবার আমাদের জিরো নিতে হবে, কাটতে হবে। খুব সুন্দর মেথড। প্রথমে দেখবো একা জিরো কোথায় বসে আছে, একা জিরো একমাত্র এখানেই আছে, কারণ এটা এখানে আর যেহেতু কোনো জিরো নেই, একে নিতেই হবে। একে যেমন নিলাম কেটে গেল, এ যেহেতু কেটে গেল একে আমাকে নিতে হবে, এ যেহেতু কেটে গেছে এটাকে আমাকে নিতে হবে, এটাকে যেহেতু নিতে হবে এটাকে আমাকে কাটতে হবে, এটাকে যেহেতু কাটতে হবে পাশেরটাকে আমাকে নিতে হবে। পুরো চেনের মতো চলে আসে। বোঝা গেছে? দাদা এটা এরকম ভাবে করা যেত না, মানে আমি প্রথমে J4 এ যেটা রয়েছে সেটাকে নিলাম, তো স্বাভাবিকভাবে করতে আগের পারতিস, হতো। তুই এবার যাই করিস না কেন, তোকে যেখানে একা বসে আছে তাদেরকে নিতেই হবে, কারণ তার তো আর নেওয়ার জায়গা নেই। অন্য যে নিবি তার তো নিতে পারবি না তুই, ঠিক আছে? বোঝা গেছে? স্যার J3 এর যে কলামটা, ওটাতে মানে বি এর জায়গাটাতে জিরো আছে আর সি টাতে জিরো আছে, তাহলে তো ওটা দুটোই কাটা হবে না? দুটোতেই তো কোনোটাতেই তো ফাঁকা, মানে কোনো রো বা কলামই তো ফাঁকা নেই, একটাতে না, তো বসেই কথাটা আছে ওটা নয়। জিরো। ওইটা আমি যে কথাটা তুই বলছিস সেটা আমি স্টার্টিং এর জন্য বলেছিলাম, মানে চুজ করাটা স্টার্ট করবো কোত্থেকে। আমি বলেছিলাম হচ্ছে যখন দেখবো কোনো
মানে জিরো এমন একটা রোতে বসে আছে যেই রোতে আর কোনো জিরো নেই, কোনো জিরো এমন একটা রোতে বসে আছে যেই রোতে আর কোনো জিরো নেই, সেই জিরোকে আমাকে নিতেই হবে, আদারওয়াইজ সেইটা তো ডি এর ঘরটা ফাঁকা থেকে গেল। সেই জিরোটা নেওয়ার পর সেই জিরোটা যে কলামে আসছে সেই কলামের বাকি জিরোগুলোকে কেটে দিতে হবে, কেটে দিয়েছি। আবার এই দুটো যেমনি কাটা চলে গেল, তো এটা যখনই কাটা পড়লো তাহলে আমাকে এর জন্য বাকি কে আছে তাকে নিলাম। এটা যেহেতু কাটা পড়লো সেই ইয়েতে আমার কি আছে এখানে, এটা আছে, এটাকে নিলাম। এবার এটা এই কলামে যেহেতু এটা সিলেক্টেড হয়ে গেল, তার মানে সেই কলামে আর কাউকে নেওয়া যাবে না, একই রো এবং কলামে একাধিক জিরো নেওয়া যাবে না, একই রো এবং কলামে একাধিক জিরো নেওয়া যাবে না। আবার এটা যেহেতু কেটে গেল তাহলে এটাকে আমাকে নিতে হচ্ছে। ঠিক আছে, মেথডটা বোঝার চেষ্টা কর। প্রথমে আমি এটা দিয়ে স্টার্ট করলাম, এটা দিয়ে স্টার্ট করার পর এখানে দেখলাম দুটোই কেটে গেল, এটা যেমনি কেটে গেল এটাকে নিতে হচ্ছে, এটা যেমনি কেটে গেছে এটাকে নিতে হচ্ছে, এটা যেহেতু নিচ্ছি এটা কেটে দিচ্ছি, এটা যেহেতু কেটে দিচ্ছি এটা নিচ্ছি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই যেটা বললি ওটা স্টার্টিংটা ভাববো, যে স্টার্টিংটা সেখান থেকে শুরু করবো যেখানে যার রোতে আর কোনো জিরো নেই তাকে তো আমাকে নিতেই হবে, তাকে যদি না নিই, তাকে যদি কেটে দিই তাহলে তো আমার তো সে কোথাও অ্যাসাইনই হবে না কোনোদিনও। বক্স করা মানে তাকে অ্যাসাইন করা হলো। ঠিক আছে, হুম, ঠিক আছে। এগুলো হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্সের পার্ট, এই সমস্তগুলো। এগুলোতে তোর নিজেরাই ভাবনা, একটা তোকে 5 জন দেওয়া আছে। এবার আমাদের এই বিশেষ করে এই জিনিসগুলোতে আমার অত খাটনি করতে হয় না, কারণ এটা আমরা জেনারেলভাবে শিখছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এতটা খাটতে হয় না, বিকজ 5 জন যদি 5টা জবে অ্যাসাইন হয়, ঠিক আছে, এবার সেখানে যদি সেম স্যালারি থাকে, 5 জন যে জবে অ্যাসাইন হবে সেম স্যালারি যদি থাকে, তাহলে তাকে আমাকে যাকে খুশি যেখানে খুশি অ্যাসাইন করে দিই, আমার তো কস্ট একই যাবে যে যেখানে অ্যাসাইন হোক। কিন্তু এটা আমরা জেনারেলভাবে শিখছি যে 5 জনকে 5টা রকম জবে অ্যাসাইন করলে আলাদা আলাদা রকম কস্ট পেমেন্ট করতে হবে, আলাদা রকম স্যালারি দিতে হবে তাকে। ফলে আমাদের কোম্পানির ওনার কি চাইবে, যে স্যালারিটাকে কম করাতে। ঠিক আছে, সবচেয়ে কম খরচে সবাই জবও পেলো, আবার সব করা জবও অ্যাকোমোডেট হয়ে গেল। সেই জন্য আমাদের এই এত কিছু করতে হচ্ছে। যদি আমাকে সেরকম প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে দাঁড়াতে হয় সেক্ষেত্রে আমাকে কিন্তু এইভাবেই এগোতে হবে, যে সবচেয়ে কোনটা করলে, কাকে কোথায় অ্যাসাইন করলে আমার কম খরচে কাজ মিটে যাবে, কম স্যালারি দিয়ে কাজ হয়ে যাবে, মিন কস্টটা আমরা পাবো। এখন যদি মাইনাস সবই সেমই থাকে তো সেক্ষেত্রে তো আর এত কিছু করার আমার দরকার নেই, যাকে যেখানেই অ্যাসাইন করবো একই কস্ট থাকবে। কিন্তু যদি ডিফারেন্ট ডিফারেন্ট স্যালারি হয় এক একজনকে একরকম জবে অ্যাসাইন করতে, তখন কিন্তু আমাদের ভাবার বিষয় আছে কোনটাতে মানে কম খরচ পড়বে। ব্যাপারটা বোঝা গেল? এখন তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোর 5টা, আমার কাছে 4টে জব আছে, 4 জন তার জন্য অ্যাপ্লাই করেছে, এবার এখানে মানে 4 জনকে কোন জবে অ্যাসাইন করলে কত টাকা সেটা তুই শুধু জেনে নিতে পারবি, জেনে নিলেই তোর এটা শেখার পর বলতে কোনো অসুবিধা নেই কাকে কোথায় অ্যাসাইন করলে সবচেয়ে কম খরচায় তোমার কাজ মিটে যাবে, তুই যে কোনো কাউকে সেটা বলে দিতে পারবি। কিন্তু যদি আমরা আরবিট্রারিলি ভাবতে থাকি উইদাউট এনি মেথড, যদি না গিয়ে আরবিট্রারিলি ভাবি যে এখানে এখানে বসিয়ে দেখি, একে এখানে এই জবটা দিয়ে দেখি, তাতে আমার আলটিমেটলি দেখা যাবে তার থেকেও মিন কস্ট বেরোতে পারে, তার থেকেও কম খরচায় হতে পারতো। ঠিক আছে, কিন্তু হাঙ্গেরিয়ান মেথড যা দিয়ে দিয়েছে সে তারপরে এর থেকে কম আর হতে পারে না। বোঝা গেছে গল্পটা? তো এবার লেখ। তাহলে এ গেছে কোথায়, J2-তে, বি কোথায়, J3-তে, সি কোথায়, J4-এ, ডি কোথায়, J1-এ। এটা হচ্ছে আমাদের অপটিমাল অ্যাসাইনমেন্ট, মানে কাকে কোথায় অ্যাসাইন করা হলো, তার জন্য কস্টটা এবার বার করতে হবে।
সংখ্যাগুলো দেখ, কোন কোন জিরো সিলেক্টেড হয়েছে বল। 12, এখান থেকে 12টা, তারপরে এটা আমার মনে হচ্ছে, আর কোনটা বল। 11, 7 7 7, 11, 12, 7, 11, 8, 12, 7, 11, 8। 38, ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। আমাদের এরকম মিন কস্টটাই বার করতে বলবে। আচ্ছা, তোদের কারোর যদি অসুবিধা হয় একটা বল দেখি আমাকে। আমি একটা আরবিট্রারি ধর দিচ্ছি। বল দেখি কোনটাকে সিলেক্ট করব, প্রথম থেকে কি করব এখানে। একদম লাস্ট রো এর যেটা আছে। স্ট্রেটটা, হ্যাঁ এটা করব, উপরেরটা কাটা যাবে। উপরেরটা কাটা গেল মানে একদম এই সাইডেরটা হবে। নিচে এই এই সাইডটা মাঝেরটা হলো কাটা মানে যাবে। নিচেরটা কাটা যাবে। এবার এবার বল। এবার হচ্ছে যেটা কাটলে সেটার পাশেরটাকে বক্স করো, তার পাশেরটা কেটে দাও, যেটু কেটে যাবে তার নিচেরটা বক্স করে দাও, তার বাদিকেরটা কেটে দাও, হয়ে যাবে। আর আমি যদি এটাকে কেন বক্স আমি করি, ওটাই নেবো কেন? তুই তোর সেটাই। মতো করতে পারিস, আমি আমার মতো করতে পারি, হয়ে গেল। ব্যাস এই কথাটাই মেন কথা, তুই তোর মতো আমি আমার মতো। কেননা এখানে যখন দেখবি এরকম জিরো সিলেক্ট করতে করতে তোদের হাতে দুটো অপশন চলে এসছে, তখন সেই সলিউশনটাকে বলা হয় অল্টারনেটিভ সলিউশন। অর্থাৎ দু রকম অ্যান্সার, অ্যাসাইনমেন্টটা দু রকম হতে পারে, কিন্তু তাদের কস্টটা যখন যোগ করবি তখন একই বেরোবে, দুজনের অ্যান্সার কস্টটা সেম বেরোবে, অ্যাসাইনমেন্টটা আলাদা বেরোবে। এইরকম কেসে যখন উপনীত হবি তখন হচ্ছে সেটা অ্যাজ অল্টারনেটিভ সলিউশন বলা হয় সেটাকে বলা হয় অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট, মানে অপটিমাল অ্যাসাইনমেন্ট। কারণ আমাদের হাতে এখন দুটো অপশান আছে, আর কিন্তু আমাদের কোনো রেস্ট্রিকশন এই জায়গাটাতে নেই। আমি কিন্তু যদি এটাকে সিলেক্ট করি তাহলে এটা কেটে যাবে, এটা সিলেক্ট হবে, এটা কেটে যাবে। অপরদিকে আমি যদি এটাকে কেটে দিই এটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে, এটা কেটে যাবে। অর্থাৎ আমাদের কাছে এখানে অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট চলে এলো। কিন্তু আমি যখন এরকম অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট আসবে, দু ক্ষেত্রে যখন মিন কস্টটা বেরোবে সেটা সেম বেরোবে, অ্যাসাইনমেন্ট কে কোথায় অ্যাসাইন হচ্ছে সেটা কিন্তু সেম বেরোবে না। ওই জন্য কখনো পরীক্ষার সময় যদি অ্যান্সার মেলাতে যাস মিন কস্টটা মেলাবি, অ্যাসাইনমেন্ট কে কোথায় হয়েছে মিলিয়ে লাভ নেই, কারণ ওটা আলাদা আসতে পারে। আগের অঙ্কগুলোতে এরকম কেসে আমরা পড়িনি, কিন্তু এরকম কেসে পড়লেও পড়তে পারি। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, এমন হতেই পারে যে দুইজনকে যে কোনো এক জায়গায় অ্যাসাইন করলেই আমার কস্টটা মিনিমাম কস্টই পাচ্ছি, কোনো অসুবিধা নেই তাতে। সেক্ষেত্রে সেটাকে বলা হয় অল্টারনেটিভ সলিউশন। এবং পরীক্ষার সময় যদি অল্টারনেটিভ সলিউশন জিজ্ঞাসা না করে যে কোনো একটা লিখলেই সঠিক, যে কোনো একটা লিখলেই হবে। আর বাই চান্স জিজ্ঞাসা করতে পারে যে অল্টারনেটিভ সলিউশন কি আছে, তখন বলবি হ্যাঁ আছে, এখানে এটাকে যদি অ্যাসাইন করতাম তাহলে সলিউশনটা এরকম হতো। বোঝা গেছে? যাই হোক, নেক্সট দেখ পরের কোয়েশ্চেন। এটা এখন করা যাবে না, এটা প্রফিট ম্যাট্রিক্সের, অনেক কিছু শেখার রয়েছে এখানে এখনো। আচ্ছা, এটা পরে বলছি। আচ্ছা, এইবার আমাদের যে প্রবলেমটা হচ্ছে এখানে সবগুলো প্রফিট ম্যাট্রিক্স দিয়ে রয়েছে, ঠিক আছে। প্রফিট ম্যাট্রিক্স দিয়ে করতে হলে কি করতে হবে সেটা আমি পরে শেখাচ্ছি, মানে নেক্সট ক্লাসে শেখাবো, এখন বলবো না। এখন আমি অন্য একটা অঙ্ক দেখছি, দাঁড়া।
আগে বেসিক টাইপের দাদা কি অঙ্কগুলো করলে গো? আমি একটু হুম? লিভ করে গেছিলাম, ফোন এসেছিল। কিছুই বলিনি এখনো। ও ঠিক আছে দাদা। এটাই করতে হলে find the optimal assignment cost from the following cost matrix. Find the optimal assignment cost from the following cost matrix. ঠিক আছে, কাজটা শুরু কর। কি করতে হবে বল। সব থেকে মিনিমাম এলিমেন্ট আর রো এর খুঁজে প্রত্যেক কটা থেকে মাইনাস করে দেবো। আগে অতটা করে নি। হুম। আচ্ছা, এখানে একটু আমি একটু বলে রাখি, শোন। এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, শুরু কর। এটা তোরা দুভাবে করতে পারিস, এই অঙ্কটা দুভাবে করতে পারিস। অঙ্কটা একটা ভালো একটা প্রবলেম দিয়েছিল। দুভাবে করা যায় বলতে, প্রথমেই আমরা রো বিয়োগ করে যা মেথড সেই মেথডে এগোতে পারি। এটা একটা মানে কোনো নতুন কোনো কাজ করছি না। কিন্তু যদি চাস যে না আমি সবগুলো নেগেটিভ আছে, আমি একটু পজিটিভ করে নেব, সবগুলো নেগেটিভ রয়েছে আমি সেটাকে পজিটিভ করে নেব, সেভাবে তোরা যদি এগোতে চাস, তাহলে তোরা যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে কম ভ্যালু কত আছে। এখানে সবচেয়ে কম ভ্যালু কত আছে আমাকে বল, গোটা ম্যাট্রিক্সটার মধ্যে, কোনো রো কলাম না। -9। ঠিক আছে, -9। তোদের যেটা করতে হবে, -9 বদলে +9 নিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে অ্যাড করে দিতে হবে, প্রতি কটা এলিমেন্টের সঙ্গে অ্যাড করতে হবে। সবচেয়ে কম ভ্যালু হচ্ছে -9, -9 থেকে সবচেয়ে ছোট ভ্যালু আর নেই। তোদের যেটা করতে হবে, সেই সবচেয়ে -9 পজিটিভটা নিবি, 9 নিবি, নিয়ে প্রতি কটা এলিমেন্ট A to Z যা আছে ফার্স্ট টু লাস্ট অ্যাড করে দিবি। তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা ভিতরে এলিমেন্ট একটাও নেগেটিভ আর থাকবে না, সবাই পজিটিভ হয়ে যাবে, অথবা 0 হয়ে যেতে পারে। 0 অথবা পজিটিভ, কিন্তু কোনো নেগেটিভ থাকবে না। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে সেটা করতে পারিস। আদারওয়াইজ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আদারওয়াইজ যদি সেটা করলে আমার মনে হয় সুবিধা, নাহলে অনেক সময় না ভুল হয়ে যেতে পারে। ভুল কিরকম বলতো, তোর ধর নেগেটিভে মানে ক্যালকুলেশন করতে গিয়ে সব মাইনাসে মাইনাসে ক্যালকুলেশন করছিস, হুট করে কিছু একটা ভুল হয়ে গেল, সেটা চাইছি না, ওটা করেই নেই। এটা একটা নতুন শিখিয়ে দিয়ে এখানটাতে লেখ। At first we make all elements of the cost matrix at first we make all elements of the cost matrix non-negative cost matrix non-negative by adding 9 9 থেকে যদি ছোট থাকতো আমি সেটা নিতাম। তার -12 আছে, তাহলে 12 দিয়ে আমি সবার সঙ্গে অ্যাড করতাম। ঠিক আছে, ওভারঅল ম্যাট্রিক্সটার মধ্যে সবচেয়ে কম কে, কোনো রো বা কলাম ওয়াইজ এখন ভাবছি না। heading 9 to each element of the cost matrix. Therefore
ঠিক আছে, নতুন রিভাইজড ম্যাট্রিক্স বা আপডেটেড ম্যাট্রিক্স যাই বলিস, নতুন যেটা মানে 9 দিয়ে অ্যাড করার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা কি রকম, এবার সেটা লিখি। তো -2 -4 -8 এরকম ভাবে রয়েছে। ম্যাট্রিক্সটাকে লিখবি ঠিক করে। আছে কত কত, 1 2 3 4 5, আর হচ্ছে ABCD, সংখ্যাগুলো লিখবো 9 অ্যাড করে করে। তো 9 অ্যাড করলে এটা হয়ে গেল হচ্ছে 7 5 1 3 8, 7 5 1 3 8, এভাবে 9 অ্যাড করে করে আমাকে সবগুলো বলতে থাক। বল। 7 7 5 1 3 8 7 5 1 3 8, তারপর বল। 9 0 4 4 5 তারপর 6 1 0 7 3 5 6 8 9 6 ওই 8 ওটা 9, 405 হবে। এটা ঠিক করে দেয় কোনটা রে? একদম। বি এর 4টা না কেন, ওটা তো -5ই ছিল। -9 ছিল না? একবার দেখাও না, তোমার দুটো ম্যাট্রিক্সটা। পরপর -5 ছিল। ঠিকই হ্যাঁ আছে। তাই তো, এই কোথায় চলে এলো, -5 আছে। -5ই তো ছিল। হ্যাঁ, আর লাস্টেরটা বল। হবে হচ্ছে 0 4 5 0 4 5 0 4। ঠিক আছে, একবার ঠিক করে বল। ইয়েতে যাও, ওটা লাস্টেটা -8 ছিল বোধহয়, তো হ্যাঁ, এটা 1 ভুল, হওয়ার কথা। ঠিক করে করবি, এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। প্রথমে যদি সংখ্যায় ভুল থাকে কোনো, পুরো গোটা অঙ্ক করেও বুঝতে পারবি না যে কোথায় ভুল করেছিস, খুঁজেই পাবি না, এই এই অঙ্ক মেলাতে পারবি না কোনোদিনও। এতগুলো সংখ্যা, এতগুলো টেবিল, কি করে মেলাবি? ওই জন্য যা করবি একবারেই কনসিয়াসলি করতে হবে। আমি বাংলায় দেখেছি, বাংলায় ভেবেছি। হ্যাঁ, কিছু বলার নেই। ঠিক আছে, দেখ এবার ক্যালকুলেশন শুরু কর, যা নিয়ম করেছি তাই। এবার আর নতুন কিছু নেই, নতুন যা হবে আবার যদি দাগ টানতে গিয়ে কম পড়ে তখন হবে, এখন না। সাবট্রাক্টিং the minimum element of subtracting the minimum element of each row from the all elements of that row. প্রথম রো এর মিনিমাম এলিমেন্ট দেখা যাচ্ছে 1, 1 দিয়ে সবাইকে বিয়োগ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে 6 4, একটা হয়ে যাবে 0 2 7। স্যার 4টা দাগে হচ্ছে না তো। আচ্ছা, ওটা পরে আসছি, আগে পরপর করি, ওয়েট কর, তখন নিয়মটা বলতে হবে। 6 4 0, এই সংখ্যাগুলো বল, প্রথম এলিমেন্ট 1 দিয়ে বিয়োগ কর, তাড়াতাড়ি বল, দেখে দেখে করতে অসুবিধা হচ্ছে। 6 4 0 2 7। সবাই মিলবি, 6 4 হ্যাঁ হ্যাঁ, 0 সবাই ঠিকঠাক। 2 7 4 4 কেন? 7, হ্যাঁ, তারপর বল। তারপর এটা 9 0 4 4 5। কোথাও না মিললে বলবি। 6 1 0 7 3 0 1 3 4 1।
04104। কলম বিয়োগ কর, লেখাটা লিখছি না, কলম বিয়োগ করতে হবে। কলম বিয়োগ করে দেখতে যাচ্ছি যে এখানে 0 আছে, সেম থাকবে, 0 আছে সেম থাকবে, 0 আছে সেম থাকবে, 0 আছে সেম থাকবে। কলমগুলো কোনো ইন্টারচেঞ্জ মানে কোনো আনচেঞ্জ থেকে যাবে। এইখানটা শুধু চেঞ্জ হবে, 1 দিয়ে বিয়োগ হবে, বাকি সব সেম। সংখ্যাগুলো বল। 6, 9, তারপর বল 600। তারপর তারপরে 40114। 44114। 04031। তারপরে 24740। তারপরে 64203। আচ্ছা, লাস্ট কলামে শুধু 1 দিয়ে বিয়োগ হচ্ছে, ঠিক আছে? দেখে না সবাই, 1 দিয়ে সবাইকে বিয়োগ হচ্ছে, তাহলে এটা হয়ে গেলো 64203। ঠিক আছে, 64203। 64203। ঠিক আছে, এইবার আমাদের লাইন টানার ব্যাপার। সবসময় চেষ্টা করতে হবে সবচেয়ে কম যেহেতু এটা 5+5 ম্যাট্রিক্স, 5টা লাইন টানলে তো এমনিতেই হয়ে যাবে, 5টা লাইন টানলে 5টাই হবে না। আছে। তার থেকে কমই করা যায় কিনা আমাকে চেক করতে হবে, চেক করতে হবে। এখন কেউ কাটবি না, ঠিক আছে? পরীক্ষার সময় যখন করবি পেন্সিল দিয়ে করবি, প্রথমে কিন্তু পেন্সিল দিয়েই করবি দাগটা, ঠিক আছে? আলতো করে পেন্সিল দিয়ে করবি, তারপর দেখি যে ঠিকঠাক হলে করে দিবি। প্রথমে পেন্সিল দিয়ে আলতো করে করলি, করার পর দেখলি যে ওখানে তোর আর এর চেয়ে কম কি আর দাগ টেনে করা যাচ্ছে, কভার করা যাচ্ছে? যদি না করা যায়, তাহলে যা করিস ওটাকে ঠিকঠাক করে লাইন টেনে দিবি। কারণ প্রথমে পেন দিয়ে করবি, নতুন করে কিন্তু কেন টেবিল করে পেন্সিল করতে দিয়ে হবে। টেনে রেখে দিলে হবে না? পেন্সিল দিয়েই করে রেখে দিবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু প্রথমে পেন দিয়ে করতে আমি এটা বারণই করি, কারণ পেন দিয়ে করবি, দেখবি যে তারপরে মনে হচ্ছে যে এর থেকেও কম টানা যেত। তাহলে কি করতে হবে, ওইখানে আর কাটাকুটি করা যাবে না, নতুন করে আবার এই টেবিলটাই আবার নতুন করে করে আবার করতে হবে। তার চেয়ে ভালো পেন্সিল দিয়েই কর, ঠিক আছে? 4টে দিয়ে হয়ে যাচ্ছে। 4টে দিয়ে বলছিস হয়ে যাচ্ছে? আচ্ছা, কি করে করছে? দেখছি, দাঁড়া। যাক, একটা, দুটো, ফার্স্ট কলাম টানো। ও তুমি তো আবার নিচে এটাকে নিচে ধর টেনেছো। নিচ্ছি, ধর হ্যাঁ, আমি এটা ওটা নিলাম, টানো। এটা নিলাম, তার উপরে এটা টানো। নিলাম, এটা নিলাম, তাই তো? কিংবা এটাও নিতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। সবসময় সুবিধা কি হয় বলতো, যদি মানে কম সংখ্যক যাতে থাকে। ধর এটা নিচ্ছি, হয়েছে? হ্যাঁ, আমি এটাই করেছি, হয়ে গেল তো কভার। হ্যাঁ যা হ্যাঁ, করবি সবাই আমি এক আবার জিনিস এদিকে কর, ফার্স্ট কলামটা টেনেছিলাম। 4টেই যা হবে। করবি সবাই এক জিনিস কর। এখন অসুবিধা হতো না যদি আমি এটাও করতে পারতাম, তাতেও একই অ্যান্সার বেরোতো, কিন্তু ক্যালকুলেশনটা বোঝানোর জন্য আমি বলছি যে যা করবি সবাই এক জিনিস কর। নিয়মটা শেখার পর তারপর নিজেদের মতো করবি, অসুবিধা কিছু নেই। তো 4টে হচ্ছে, এখানে লিখতে হবে পাশে, the number of lines required to cover all the zeros equals to 4, not equals to order of the matrix. Therefore,
অপটিমালিটি ইজ নট রিচড, তার মানে নেক্সট ক্যালকুলেশন যেতে হবে। এইবার খুব ভালো করে বুঝবি, ভিডিও যারা দেখেছিস তারাও আশা করি বুঝেছিস, কিন্তু তা সত্ত্বেও এখন ভালো করে বুঝবি কি করতে হয়, এইটাই ভাইটাল। এতক্ষণ সেই ব্যাপারটা আসেনি, প্রথমে মিলে যাচ্ছিল। আমাদের যেটা করতে হবে, যারা যে লাইনগুলো তোরা টেনেছিস, ঠিক আছে, তোরা অন্যরকম ভাবে টানতে পারতিস, কিন্তু যেখানে যেগুলো আনকভার্ড এলিমেন্ট গুলো রয়েছে, কভার্ড এলিমেন্ট নিয়ে কিছু নয়, আনকভার্ড যারা এলিমেন্ট রয়েছে তাদের মধ্যে মিনিমাম কোনটা, টোটাল যারা লাইন দিয়ে কভার হতে এখনো পারেনি, ঠিক আছে, সেই বঞ্চিত 2 সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। সেই 2 দিয়ে প্রত্যেকটা আনকভার্ড এলিমেন্টকে বিয়োগ করতে হবে, সেই 2 দিয়ে প্রতি কটা আনকভার্ড এলিমেন্টকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এই বিয়োগ করার আমাদের টার্গেটটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, যে এখানে যদি জিরো কম, এখানে জিরো যদি যেহেতু কম আছে ওই জন্য লাইনটা কম কম সংখ্যায় হয়ে গেছে, আমি চাইছি জিরো আরো বাড়াতে টেবিলের মধ্যে। তো জিরো বাড়ানোর জন্য আমি যদি এই 2 দিয়ে বিয়োগ করি, তাহলে এখানে একটা জিরো চলে আসবে, এখানে একটা জিরো চলে আসবে, সেগুলোকে কভার করার জন্য আবার নতুন লাইন লাগবে, এবং তার ফলে 5টা হয়ে যেতে পারে, হবে কিনা বলছি না, হয়ে যেতে পারে। তো জিরো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই জিনিসটা করছি, কিন্তু এখনো শেষ হয়নি, এটুকুনি হলে তো হয়ে যেত গল্প। এইবার লাইন যার উপর দিয়ে গেছে সেগুলোকে কি করবি, আনকভারটাকে তো বুঝলাম না, আনকভার থেকে মিনিমামটা চুজ করে আনকভার এলিমেন্টগুলো থেকে সেটা বিয়োগ করব। এইবার যে যার উপর দিয়ে লাইন গেছে তাদের কোনো চেঞ্জ হবে না, তারা অ্যাজ ইট ইজ এই টেবিলে যা আছে নেক্সট টেবিলেও তাই থাকবে, উইদাউট দি এলিমেন্টস অফ দি জাংশন অফ টু লাইনস, দ্যাট ইজ দিস এলিমেন্ট, দিস এলিমেন্ট, দিস এলিমেন্ট, দিস এলিমেন্ট। এই যে জাংশনের যে এলিমেন্টগুলো, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করেছে, সেই পয়েন্টের নাম্বারটার সাথে 2টা অ্যাড হবে, জাংশনের এলিমেন্টের সঙ্গে 2টা অ্যাড হবে, আনকভার্ডের সঙ্গে 2টা বাদ যাবে, লাইন যার উপর দিয়ে গেছে সেখানে আনচেঞ্জ থাকবে। কি বুঝলি? আনকভার্ড যারা আছে তাদের সঙ্গে -2, কভার্ড যারা আছে অর্থাৎ লাইন যার উপর দিয়ে গেছে, শুধু জাস্ট লাইন গেছে, তারা আনচেঞ্জড। আর জাংশনে যারা আছে, দুটো লাইনের ইন্টারসেকশনে যারা আছে, তাদের সঙ্গে 2টা অ্যাড হবে। এইটা একদম মাথায় গেঁথে নিতে হবে, এবং আমাদের প্রবলেম যা থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রথমবারে মিলবে না। এখনো পর্যন্ত আমি ইচ্ছা করেই সেই প্রবলেমগুলো সিলেক্ট করেছি যেগুলো প্রথমবারে মিলে যাচ্ছে, বুঝতে সুবিধা হয়, কিন্তু এরপর যে প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো সেগুলোতে কিন্তু প্রথমবারে মিলবে না, এই কাজটাই করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে এবার শুরু কর, ম্যাট্রিক্সটাকে লেখ। 2 গুলো এই সব এত যে জিনিসটা বললে, এই লেখা কিছু কি লিখতে হবে? লেখাটা না লিখলেও চলে, আমি বলছি আগে থেকে এটা ইয়ে কর, ম্যাট্রিক্সটাকে কমপ্লিট কর। এখানে লিখতে গেলে অনেক লিখতে হবে, অত লেখার দরকার নেই। তাহলে ইয়েটা কর, ঠিকঠাক করে বল। তাহলে এখান থেকে 2 গুলো বিয়োগ হচ্ছে, তার মানে 4, কলম ওয়াইজ ধরছি, 4, 7, 4, এটা 0 0 যা আছে থেকে যাবে, শুধু লাইন গেছে, জাংশন নয়, তাই যা আছে তাই থেকে যাবে। বল এবার। 4, 7, 4 0 0। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই, এলপিবি প্রচুর প্র্যাকটিস দরকার, খাতার পর খাতা শেষ হওয়া উচিত এলপিবিতে, কারণ এটা শুধুমাত্র প্রথম চ্যাপ্টারেই দেখছি সেই অবস্থা। 4 7 4 0 0, তারপর বল। পরেরটা লাইন গেছে, এটা যা আছে থাকবে, শুধুমাত্র এই দুটোর সঙ্গে 2 অ্যাড হবে, তাহলে কত হলো? এটা 4 4ই থাকলো, 0 0ই থাকলো, 1 1ই থাকলো, এটা শুধুমাত্র 3 আর 6 হয়ে যাবে। 1-এর সঙ্গে 2 অ্যাড হয়েছে, 4-এর সঙ্গে 2 অ্যাড হয়েছে, তাই তো? 4 0 1 3 6, 4 0 1, কোথাও ভুল হলে বলবি। 4 0 1 3 6, তারপর বল।
নিয়ম বুঝে গেছিস, তারপর বলতে থাক। 053 শূন্য, এই ঠিক করে বল, 053 আবার কোথা থেকে পেলি? আরে 0403 040, 53 তারপর বল। 02541 4 0 1 কেন? এই এক কেন? শূন্য হবে তো লাস্টে। ঠিক করে বল। কেন, ওটা তো লাইনের উপর ছিল। ঠিক আছে, আনছে তাহলে এটা চেঞ্জ করলি না কেন? জাংশনের এলিমেন্ট গুলোতে অ্যাড হবে। লাইন যার উপর দিয়ে গেছে যেটা আনচেঞ্জ থাকবে, শুধু লাইন গেলে আনচেঞ্জ থাকবে, দুটো লাইন এরকম হলে তবে চেঞ্জ হতো। অনলি লাইন গেলে সেটা যা আছে তাই থাকবে। 40 হবে, যা আছে তাই থাকবে। তারপর বল। আমি কিন্তু বারবার বলছি, যারা বুঝতে পারছিস না আমাকে বলবি। মেথড সোজা, ভালো, তারপরে কিন্তু লাস্টের এটা মনে হবে রাখতে হবে। 42003। এগুলো থেকে দুইটা বিয়োগ যাবে, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে কত, 420003টা যা আছে তাই থাকবে, বিকজ অনলি লাইন গেছে। চেঞ্জ শুধুমাত্র মানে লাইন যদি ইন্টারসেক্ট করে তবে হবে, নাহলে শুধু লাইন গেলে সেমই থাকবে, তাহলে তো অনেক চেঞ্জ করতাম। এই যাই হোক, বল সংখ্যাটা কি হবে? 4 2 2003। এবার লাইন টান। কর এবার। এবারে 5টা লাইনই লাগবে, হয় সবসময় হরিজন্টালি হয় ভার্টিক্যালি, হয়ে গেলে সবসময় চেষ্টা করবি যে বেশি সংখ্যক জিরো যেখানে আছে সেটা কভার করে দিতে। তো এটা আমি দেখছি কভার করতে পারছি চাইলে। তারপর ধর এটা কভার হচ্ছে, এখানে দুটো জিরো আছে, এটা কভার করে দে, দুটো জিরো আছে কভার করে দে। যেভাবেই করিস 5টাই লাগছে, বাদ দে, যেভাবেই করছিস 5টাই লাগছে। ঠিক আছে, 5টার নিচে করা যাচ্ছে না। ঠিক আছে, দেখলেই বুঝতে পারি 5টার নিচে করা যাচ্ছে না, মানে অপটিমালিটি রিচ করলো। ও 5টা করা যায় না, ভাবছিলাম স্যার 4টার উপরে বলছি, যদি বল। আবার এরকম ওই আগের নিয়মটার মতনই যদি আবার এখানে ওরকম 4টে হতো, তাহলে আবার সেম প্রসেস করতে হতো আরেকবার? আবার এক্স্যাক্টলি, আবার আগে যেটা করে আমি এখানে আনলাম সেইভাবে আবার পরের টেবিল যেতে হতো। হয়, সেটাও হয়, সবসময় যে দুবারে মিলবে তাও না, কিছু কিছু আমি অঙ্ক দেখেছি 3-4বারেও মিলেছে, 4বারে গিয়ে তারপর মিলেছে। তাই মোটামুটি 4বার যখন আচ্ছা, আসছে তখন ঘাবড়াবি না, চালিয়ে যাবি। মোটমাট 3-4বার, কিন্তু তারপরে দেখবি 5-6বার চলে এসছে, প্রসেস বন্ধ করে দিবি, বুঝে যাবি যে ভিতরে কোথাও ভুল করেছিস। ঠিক আছে, যখন দেখবি মোটামুটি 5-6বার চলে আসছে তাও মিলছে না, তাহলে ভাবি যে হয় অঙ্ক ভুল, নাহলে তোর মানে কোয়েশ্চেন ভুল, নাহলে তুই কোথাও ভিতরে ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিস। নাম্বার অফ, মোটামুটি ম্যাক্সিমাম 4বার ধরে রাখ। নাম্বার অফ লাইন্স রিকোয়ার্ড টু কভার, এটা 5+5 ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছিস। এবার অপটিমালিটি টেস্ট করতে হবে। কোয়েশ্চেনটা ছিল কিভাবে, 1 2 3 4 5 ABCD।
সংখ্যাগুলো নেব। প্রথম কলামে কোথায় কোথায় জিরো আছে লাস্ট টেবিলে বল। প্রত্যেকটা স্টেপে কনসাস থাকবি, কোথাও জিরো যদি একটা মিস যায় লাস্ট টেবিলে তাহলেও কিন্তু অ্যান্সার ভুলভাল হয়ে যাবে। একদম লাস্ট দুটোতে জিরো, মানে ডি আর ই তে জিরো আছে। হুম। পরের কলামে বল কোথায় কোথায় জিরো আছে। বি তে। হুম। বি বি। ডি। না বি বল। পি বল। আচ্ছা, আর কোথাও নেই তো? না থার্ড কলামে বল। এ আর সি। ফোর্থে। এ আর ই। হুম। এ আর ই। তারপর সি ডি। সি ডি। কি বলছিস? সি ডি। ইতে। না না সি ডি সি ডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু কর এবার সিলেক্ট করা। প্রথমে দেখবো কোন রো এর একটাই মাত্র জিরো আছে। কোন রোতে? বি তে। এটা নিতেই হবে, কারণ একে না নিলে আর কি বি এর ভাগ্যে কিছু জুটবে না। ঠিক আছে, একে নিতেই হবে। তারপর বল এই বি নিয়ে নেওয়ার পর, বিটা যখনই নিয়ে নেবো তারপরে আমাদের অল্টারনেটিং সলিউশন পেয়ে যাবো। তারপর অনেক জায়গাতেই আমি অনেক কিছুকে নিতে পারি। তারপর পুরোপুরি ডিপেন্ড করতে হচ্ছে যাকে মানে নেওয়া হচ্ছে তার উপর। ধর আমি এটাকে নিলাম, নিজের ইচ্ছা খুশি মতো এবার নিতে পারবি, কারণ বিটা নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি অল্টারনেটিং সলিউশন আছে, ওই জন্য আমি আগেরটা বললাম একটু। ঠিক আছে, যদিও আগেরটা আমি অল্টারনেটিভ পাবো সেইভাবে দিইনি, নিজে থেকে দেখি অল্টারনেটিভ চলে এসেছিল। ওই যাই হোক, এটাকে যদি নিই তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে গেলে এটা নিতে হবে, এটা নিতে হলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে এটা নিতে হবে, এটা নিতে হলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে এটা নিতে হবে। একটা ধরলেই পরপর ওই কান টানলে মাথা আসার মতো সব চলে আসবে পরপর। বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। এবার কেউ যদি এটাকে নিত অন্যরকম সলিউশন পেতো, কেউ যদি এদিক থেকে অন্য কোথা থেকে শুরু করতো তাহলে অন্যরকম সলিউশন পেতো, একই রকম ব্যাপার। ঠিক আছে, মোট কথা একটা সলিউশন পেলেই হতো। কিন্তু যদি কোয়েশ্চেনে পরীক্ষা জিজ্ঞাসা করে এর কি অল্টারনেটিভ সলিউশন আছে, এর কিন্তু অল্টারনেটিভ সলিউশন আছে। এর কিন্তু এক্স্যাক্টলি অল্টারনেটিভ সলিউশন আছে, কারণ অন্য নিয়েও আমরা কাজটা করতে পারতাম। ঠিক আছে, তার এখানে লেখ পরীক্ষা অল্টারনেটিভ এর কথা যদি চায় তো ভালো, না চাইলে না বললেও চলবে। অপটিমাল তো আমি যখন করাচ্ছি তখন অবভিয়াসলি বলবো, অল্টারনেটিভ যদি তোরা বুঝতে পারিস লিখে দিবি, ভুল লিখবি না অন্তত, তাহলেই হলো। অ্যাসাইনমেন্ট ইজ, কে কোথায় যাচ্ছে? তিন 3-2-5-1-4, 3-2-5-1-4, 3-2। ঠিক আছে, অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট, অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট বা মিন কস্ট। অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট বা মিন কস্ট। বল কে কোথায় ছিল? এর 3 নম্বর পজিশনে কত সংখ্যা ছিল মেন ম্যাট্রিক্সে, গিভেন ম্যাট্রিক্সে? মাইনাস দিয়েই বলতে হবে, গিভেন ম্যাট্রিক্সে কি আছে? হ্যাঁ, ঠিক করে করে বল এবার। -8। তারপর বল -9।
তারপর -6 -4 -9 যোগ করলে কত আসছে? -36 ইউনিট। তাহলে বোঝা গেছে, কিন্তু কস্ট এখানে নেগেটিভ আসছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এখনকার দিনে কস্ট নেগেটিভই আসবে। যা হচ্ছে কস্ট নেগেটিভ আসে মানে কি, একটা কোম্পানির ওনার তোকে করছে, তোকে পেমেন্ট করছে, মানে সেটা হচ্ছে তো কস্ট। এবার কস্ট নেগেটিভ আসা মানেটা কি, চাকরিও করবি আবার টাকাও দিবি, ঘুষ দেওয়ার মতো অবস্থা হচ্ছে। ঠিক আছে, এই ঘুষ কেস এটা। -36 আসা মানেটা কি হলো, মানে উল্টো চাকরি করার জন্য টাকা দিতে হবে তোকে, এরকম অবস্থা। যাই হোক, এটা তো হলো। আর কি যেন বলছিলাম, ওইটার যদি অল্টারনেটিভ সলিউশন চাই তাহলেও তোরা বলে দিতে পারবি। কিন্তু আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, যদি পরীক্ষায় কোয়েশ্চেন চাই তাহলে করবি, না চাইলেও করে দিতে পারিস, অসুবিধা কিচ্ছু নেই। তার জন্য আমাকে আরেকবার একটু লাস্ট জিরোগুলো বলবি, কারণ সেটা আলাদা টেবিলেই দেখাতে হবে। এক টেবিলে করা যাবে না তো আর। এক্সামে তো যে কোনো একটা সলিউশন বের করলেই হবে। পরীক্ষায় যদি অল্টারনেটিভ না চাই তাহলে যে কোনো একটা করলেই হবে। এবার বল জিরোগুলো বল। এখানে ছিল, এখানে ছিল, তারপর ছিল কোথায়, এটাতে ছিল। ঠিকঠাক হচ্ছে নাকি দেখবি। আর কোথায় ছিল বল। পাঁচে সি আর ডি। ঠিক আছে, অল্টারনেটিভ বার করে কি করে, নতুন করে একবার টেবিল করবি, করে প্রথমে এটাকে ছাড়া তো কিছু উপায় নেই, এটাকে নিতেই হবে। তারপর আগের বার কোনটাকে নিয়েছিলাম, আগের বার এটাকে নিয়েছিলাম, তাহলে এটাকে কেটে এটাকে নিচ্ছি। ঠিক আছে, এটাকে কাটলে এটা চলে যাবে। এইবার এই দুইজনের মধ্যে তুই চাইলে এটাকে নিতেই পারিস, এটাকে নিলে আগের বার কোনটাকে নিয়েছিলাম, আগের বার কাকে নিয়েছিলাম, পুরোপুরি উল্টো উল্টো নিচ্ছি। আচ্ছা, ওটাকে বাদ দিয়ে দিই তাহলে। আমি ধর এটাকে নিচ্ছি, এটাকে নিলে এটা গেল, এটা এলো, এটা গেল, এটা এলো। ঠিক আছে, তো এরকমভাবে অল্টারনেটিভ সলিউশনটা তোরা লিখে দিতে পারবি। ঠিক আছে, a goes to 4, b goes to 2, তারপর c assign to 3, d assign to 5 এবং e assign to 1। তোরা যদি এটারও মিন কস্ট ক্যালকুলেট করে দেখিস, মিন কস্ট ক্যালকুলেট করে দেখলে -36ই আসবে। মিন কস্টে কোনো চেঞ্জ হবে না যদি ঠিক করে থাকিস, ঠিকঠাক করলে মিন কস্টে কোনো চেঞ্জ হবে না। অ্যাসাইনমেন্টে আলাদা হতে পারে। ঠিক আছে, মিনিমাম মানেই সবচেয়ে কম, সেটা আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বেরোবে নাকি, তাহলে তো মিনিমাম আর মানে থাকলো কোথায়। ঠিক আছে, মিনিমাম মানে ওর থেকে কম আর হবে না। তুই যেভাবেই অ্যাসাইনমেন্ট অল্টারনেটিভ হতেই পারে, অন্যভাবে অ্যাসাইন করলেও সেটা তুই পেতে পারিস, কিন্তু মিনিমামটা চেঞ্জ হবে না। তো আশা করছি একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এছাড়াও বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট প্রবলেম আছে, যেমন আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেখানে রো কলামের যে কোনো একটা কম থাকে সংখ্যায়, তখন কি করব, প্রফিট ম্যাট্রিক্স দেওয়া থাকলে কি করব। আমি 2-3টে কোয়েশ্চেন দেখলাম যে প্রফিট ম্যাট্রিক্সও পেলাম এখানে, সেটা নেক্সট ক্লাসে শেখাবো।